সবাইকে নমস্কার এবং আদাব। রসায়ন বইয়ের 11 নম্বর অধ্যায় জীবাশ্মের 3 নম্বর এমসিকিউ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকান এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তো শুরু করে আমাদের প্রথম এমসিকিউ দিয়ে কী বলছে দেখো। এক্স একটা যৌগ, এখানে NaOH আছে, CaO আছে। এখান থেকে দেখো তো C3H8 মানে কি ভাইয়া? কার্বন 3টা, 3 এর দ্বিগুণ কত? 6, 6 থেকে 2 বেশি, তার মানে এটা অ্যালকেন না? একটা অ্যালকেন সৃষ্টি হয়েছে, এরপরে সোডিয়াম কার্বনেট সৃষ্টি হয়েছে, উৎপাদ হিসেবে আছে, তাই না? তো দেখো এই যে বিক্রিয়াটা, এটা কিন্তু খুবই পপুলার একটা বিক্রিয়া। দেখো এখানে এই বিক্রিয়ার কিছু বৈশিষ্ট্য আছে। দেখো এখানে এই যে NaOH আর CaO এই দুইটাকে কি বলা হয়? একত্রে বলা হয় এটাকে সোডা লাইম। এটাকে একত্রে বলা হয় সোডা লাইম। এরপর দেখো C3H8 মানে কি ভাইয়া? C3H8 মানে হইতেছে অ্যালকেন, তাই না? অ্যালকেন। এবার দেখো Na2CO3 মানে কি? এটাকে বলা হয় সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট। তো দেখো এই যে বিক্রিয়াটার নামটা আমরা এগুলা দেখে চিনবো, ঠিক আছে? তো এই বিক্রিয়ার নাম কি? এই একটা বিক্রিয়ার নাম হইতেছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তোমরা সবাই নামটা শুনছো, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এটার একটা নাম আছে, এটাকে বলা হয় কার্বন হ্রাসকরণ বিক্রিয়া বলা হয়। কারণ কেন? কারণ এই বিক্রিয়ায় কার্বনটা হ্রাস পায়, ঠিক আছে? আচ্ছা, তোমাদের বিক্রিয়াটা আমি একটু বলি। মনে করো আমি একটা নিলাম কি, প্রোপানোয়িক অ্যাসিড নিলাম, ঠিক আছে? তাহলে CH3 CH2 COOH, এই যে প্রোপানোয়িক অ্যাসিড, এটার সাথে যখন আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যখন বিক্রিয়া করাবো তখন কি সৃষ্টি হবে? তখন সৃষ্টি হবে হইতেছে CH3 CH2 COONA। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সোডিয়াম প্রোপানোয়েট। এটার নাম কি? সোডিয়াম। নামগুলো একটু মনে রাখবা, ঠিক আছে? কারণ এগুলোতে এমসিকিউ আসে। প্রোপানোয়েট। তো আমি কি বললাম দেখো, যখন এই যে প্রোপানোয়িক অ্যাসিডকে আমি যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন বিক্রিয়া ঘটাবো তখন সোডিয়াম প্রোপানোয়েট তৈরি হয়। এখন এই যে সোডিয়াম প্রোপানোয়েট, এখানে লিখি এখন CH3 CH2 COONA, সোডিয়াম প্রোপানোয়েট। এটা যখন সোডা লাইমের সাথে যখন থাকবে NaH, এই যে সোডা লাইম, তখন কি সৃষ্টি হবে? অ্যালকেন সৃষ্টি হবে। কয় কার্বনের অ্যালকেন? দেখো এই যে বিক্রিয়কে যত কার্বন থাকবে, যত কার্বনের লবণ থাকবে, তার চাইতে একটা কম কার্বনের অ্যালকেন সৃষ্টি হবে। তো এখানে কয় কার্বন আছে দেখো? 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন আছে। তাইলে এখান থেকে 1 কার্বন কম মানে কি 2 কার্বনের অ্যালকেন সৃষ্টি হবে। তাইলে এখানে যে উৎপাদটা সৃষ্টি হবে সেটা কি হবে? CH3 বন্ড CH3। এই যে 2 কার্বনের অ্যালকেন সৃষ্টি হলো। সাথে কি সৃষ্টি হবে? সাথে তৈরি হবে হইতেছে সোডিয়াম কার্বনেট। বোঝা গেল? তো এই যে বিক্রিয়া, এই যে হলুদ কালারের যে বিক্রিয়াটা, এটাকে বলা হইতেছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। বোঝা গেল? আশা করি বোঝা গেল, তাই না? তো আমি কি বললাম দেখো, এই যে প্রোপানোয়িক অ্যাসিড, এটার সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড যখন বিক্রিয়া করে তখন সোডিয়াম প্রোপানোয়েট সৃষ্টি করে। এখন এই যে সোডিয়াম প্রোপানোয়েট, এটা যখন সোডা লাইমের সাথে যখন বিক্রিয়া করে তখন কি সৃষ্টি হয়? তখন সৃষ্টি হইতেছে 1 কার্বন কম অ্যালকেন সৃষ্টি হয়। তো ভাইয়া বলো তো এই অ্যালকেনটার নাম কি হবে? এটার নাম হবে ইথেন। আর এটা কি? সোডিয়াম কার্বনেট। এই দেখো এই যে বিক্রিয়াটা, X যৌগ সোডা লাইম, এখানে কি হয়েছে? C3H8। তো এটা কি? এটা হচ্ছে অ্যালকেন, প্রোপেন, তাই না? এখানে সোডিয়াম কার্বনেট সৃষ্টি হয়েছে। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমি এই পেজটা একটু কপি করি। এই যে কপি করলাম। এখন আমরা আমাদের উদ্দীপকে যে বিক্রিয়াটা দেওয়া আছে আমরা সেটা একটু দেখি, ঠিক আছে? তো দেখো এখানে আমার উৎপাদে কি সৃষ্টি হয়েছে দেখো, একটু ভালো করে খেয়াল করো। আমার উৎপাদের সৃষ্টি হইতেছে C3H8 মানে কি? এটা হইতেছে প্রোপেন। 3 কার্বনের অ্যালকেন, তাকে বলা হয় প্রোপেন, তাই না? আমি কি বললাম? এই যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায়
উৎপাদে যত কার্বনের অ্যালকেন সৃষ্টি হবে তার চাইতে এক বেশি থাকবে, তাই না? এখানে 3 কার্বন আছে, তাহলে উৎপাদে বিক্রিয়কে কত কার্বন থাকবে? 4 কার্বন থাকবে। তাহলে কি হবে? CH3 CH2 CH2 COONA। এটার সাথে যখন সোডিয়াম থাকবে, এই যে NaOH, এরপরে CaO, বুঝা গেল? তাহলে দেখো এখান থেকে এই যে 3 কার্বন মিলে কি হবে? এখানে 4 কার্বনের লবণ দেওয়া আছে, এটার নাম কি? এটার নাম হইতেছে কি হবে? সোডিয়াম। এটার নাম হইতেছে সোডিয়াম 4 কার্বন, যেহেতু বিউটানোয়েট। ঠিক আছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে সোডিয়াম বিউটানোয়েট। এরপরে এখানে কি সৃষ্টি হয়েছে? প্রোপেন সৃষ্টি হয়েছে। তো দেখো যদি উৎপাদে কি সৃষ্টি হয়েছে? C3H8, এই যে C3H8, তাহলে X যৌগে কোনটা হবে? সোডিয়াম বিউটানোয়েট হবে, সোডিয়াম বিউটানোয়েট হবে। বোঝা গেল? তাহলে আনসার হবে এই যে গ নম্বরটা। তাহলে একটু খেয়াল করো তো, যদি সোডিয়াম ইথানোয়েট যদি হয়, এখানে যদি সোডিয়াম ইথানোয়েট হইতো, তাহলে উৎপাদে কি সৃষ্টি হইতো ভাইয়া? 1 কার্বনের অ্যালকেন সৃষ্টি হইতো, মিথেন সৃষ্টি হইতো। যদি বিক্রিয়কে যদি সোডিয়াম প্রোপানেট হইতো, তাহলে কি সৃষ্টি হইতো? তখন সৃষ্টি হইতো ইথেন। সোডিয়াম বিউটানেট হইলে কি সৃষ্টি হয়? প্রোপেন সৃষ্টি হয়, 1 কার্বন কম। সোডিয়াম পেন্টানোয়েট মানে কি? 5 কার্বন, তাহলে উৎপাদে কয় কার্বন সৃষ্টি হবে? 4 কার্বন, মানে কি? বিউটেন সৃষ্টি হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আমরা পরবর্তী প্রশ্ন যাই। কি বলছে দেখো, সাধারণ তাপমাত্রায় কোনটি গ্যাসীয়? সাধারণ তাপমাত্রায় কোনটি গ্যাসীয়? দেখো অ্যালকেনের ক্ষেত্রে এটা একটু মনে রাখবা, অ্যালকেনের ক্ষেত্রে কার্বন 1 থেকে কার্বন 4 এগুলো হইতেছে গ্যাস। কার্বন 5 থেকে কার্বন 15 এটা হইতেছে তরল বা লিকুইড। ঠিক আছে, এরপরে যদি কার্বন 16 যদি প্লাস হয়, তাহলে কি হবে? সেটা হবে কঠিন বা সলিড। বোঝা গেল? তো কি বললাম? কার্বন 1 থেকে কার্বন 4 এগুলো হইতেছে গ্যাস, কার্বন 5 থেকে কার্বন 15 মধ্যে থাকলে হইতেছে তরল, আর কার্বন 16 যদি বেশি হয়ে যায় তাহলে এটা হইতেছে কঠিন। এখন বলো তো, একটু চিন্তা করে বলো তো, এই যে কার্বন 1 থেকে কার্বন 4 মধ্যে কারা কারা আছে? মিথেন আছে, ইথেন আছে, প্রোপেন আছে, বিউটেন আছে, তাই না? তো এইগুলা কি? এগুলো হইতেছে তোমার গ্যাসীয়। তাহলে দেখো সাধারণ তাপমাত্রায় কোনটি গ্যাসীয়? মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এই 4টা হইতে পারে। দেখো তো, বিউটেন আছে, পেন্টেন আছে, হেক্সেন আছে, হেপ্টেন আছে। ভাই এখন বলো তো, এই যে বিউটেনের কার্বন কত? কার্বন 4। পেন্টেন মানে কত? কার্বন 5। হেক্সেন মানে কত? কার্বন 6। হেপ্টেন মানে কত? কার্বন 7। তাহলে 1 থেকে 4 মানে গ্যাস, এই দেখো 4 কিন্তু আছে, তাহলে হবে বিউটেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাই। কি বলছে দেখো, কোন পদার্থটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি? আচ্ছা এখন দেখো আমরা সেম কনসেপ্ট, দেখো কার্বন 1 থেকে কার্বন 4 হইলে হবে গ্যাস, কার্বন 5 থেকে কার্বন 15 হইলে হবে লিকুইড, কার্বন 16 প্লাস হইলে হবে কি? সলিড বা কঠিন, তাই না? তো এখন একটু এই কথাটা একটু মনে রাখবা, আন্তঃআণবিক শক্তি কাদের বেশি ভাইয়া? সলিডের সবচেয়ে বেশি, কঠিন পদার্থের সবচেয়ে আন্তঃআণবিকটা বেশি। এরপরে কোনটা? এরপরে হইতেছে লিকুইড, এরপরে কোনটা? গ্যাস। তাইলে আন্তঃআণবিক শক্তি ক্রমটা কোনটা? সবচেয়ে বেশি হইতেছে কঠিন পদার্থের, এরপরে তরল, এরপরে হইতেছে গ্যাস। বোঝা গেল? তাহলে প্রশ্ন কি বলছে, কোনটির আন্তঃআণবিক শক্তি বেশি? সলিড 16 বেশি হইতে হবে, কার্বন সংখ্যা 16 বেশি হইতে হবে। তাহলে দেখো এই যে কার্বন 5 হাইড্রোজেন 12 মানে কি? তো এটা কি? এটা তোমার তরল না? 5 থেকে 15 মধ্যে কোনটা আছে? তরল, এটা হবে তরল। C8 5 থেকে 15 মধ্যে পড়তেছে, তাহলে এটাও কি? তরল। C3H8 কার্বন 1 থেকে 4 মধ্যে আছে, তাহলে এটা কোনটা হবে? এটা হবে গ্যাস। কার্বন 20 দেখো 16 বেশি, তার মানে কি এটা হবে? এটা হবে কঠিন। তাহলে আন্তঃআণবিক শক্তি কার বেশি হবে? এই যে কঠিনটার বেশি হবে, এই যে ঘ নম্বরটা হবে আনসার। ঠিক আছে, আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নে যাই। এখন কি বলছে দেখো, মৃদু সূর্যালোকে মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় চেতনানাশক দ্রব্য উৎপন্ন হয় কোন ধাপে? আচ্ছা এই বিক্রিয়াটা একটু দেখো, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। এই যে দেখুন, এই যে মিথেন CH4 মানে মিথেন, এটার সাথে যখন ক্লোরিন বিক্রিয়া করবে,
আচ্ছা, এটার সাথে যখন এই যে ক্লোরিন বিক্রিয়া করবে কিসের উপস্থিতিতে? সূর্যালোকের উপস্থিতিতে, তখন কি সৃষ্টি হয়? তখন সৃষ্টি হবে CH3Cl সাথে HCl। বোঝা গেল? এটা সৃষ্টি হবে। CH4 এর সাথে যখন Cl2 সূর্যের আলোর উপস্থিতিতে বিক্রিয়া করে তখন সৃষ্টি হয় CH3Cl HCl। আবার এখন এই যে CH3Cl, এটার নাম কি ভাই? এটার নাম হচ্ছে ক্লোরোমিথেন। ঠিক আছে, তো এই যে ক্লোরোমিথেন, এটা যখন আবার Cl2 সাথে যখন বিক্রিয়া করে কার উপস্থিতিতে? সূর্যালোকের উপস্থিতিতে, তখন কি সৃষ্টি হয়? CH2Cl2 সাথে HCl। এটার নাম কি? এটার নাম হইতেছে ডাইক্লোরোমিথেন। এটার নাম কি? ডাইক্লোরোমিথেন। এখন আবার এই যে ডাইক্লোরোমিথেন কি করবে? আবার বিক্রিয়া করবে ক্লোরিনের সাথে এই সূর্যালোকের উপস্থিতিতে, তখন কি সৃষ্টি হবে? CHCl3 ট্রাইক্লোরোমিথেন। এটার নাম কি? ট্রাইক্লোরোমিথেন সাথে HCl তৈরি হবে। আবার যখন এই যে ট্রাইক্লোরোমিথেন, এটা আবার কি করবে? আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে কার উপস্থিতিতে? সূর্যালোকের উপস্থিতিতে, তখন কি সৃষ্টি হবে? CCl4 প্লাস HCl4। এটার নাম কি? এটার নাম হচ্ছে টেট্রাক্লোরোমিথেন। টেট্রাক্লোরোমিথেন, যেহেতু চারটা আছে এর কারণে টেট্রাক্লোরো এবং মিথেন। ঠিক আছে, তো দেখো এই যে বিক্রিয়াটা কতক্ষণ চলতে থাকবে ভাইয়া? তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে বিক্রিয়াটা যতক্ষণ এখানে কি আছে? হাইড্রোজেন আছে। এই দেখো হাইড্রোজেন যতক্ষণ আছে ততক্ষণে চলতেছে। এখানে কোনো হাইড্রোজেন আছে? হাইড্রোজেন নাই, তার মানে বিক্রিয়াটা এখানেই শেষ। ঠিক আছে, তো আমাকে প্রশ্ন কি বলছে? আমাকে প্রশ্ন বলছে মৃদু সূর্যালোকে মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় চেতনানাশক দ্রব্য উৎপন্ন হয় কোন ধাপে? এখানে এই যে CHCl3, এটার নাম কি বলছিলাম? ট্রাইক্লোরোমিথেন। ট্রাইক্লোরোমিথেন, আমি একটু নামটা একটু লিখে দেই। ট্রাই, যেহেতু তিনটা ক্লোরিন এ কারণে ট্রাইক্লোরোমিথেন এটা। ঠিক আছে, এটার একটা নাম আছে, এটাকে বলা হয় ক্লোরোফর্ম। ঠিক আছে, তো এটাকেই বলা হয়, এই যে CHCl3 কে বলা হয় ট্রাইক্লোরোমিথেন বা ক্লোরোফর্ম বলা হয়। এই যে ক্লোরোফর্ম, এটা কি? চেতনানাশক দ্রব্য। তাহলে বলো তো ভাইয়া এটা কোন ধাপে সৃষ্টি হয়েছে? এই যে এটা হচ্ছে আমার 1 নম্বর ধাপ, এটা 2 নম্বর ধাপ, এটা 3 নম্বর ধাপ, এটা 4 নম্বর ধাপ। তাহলে ক্লোরোফর্ম কোন ধাপে সৃষ্টি হয়েছে? 3 নম্বর ধাপে সৃষ্টি হয়েছে, তৃতীয় ধাপে সৃষ্টি হয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। পরের প্রশ্নে যাই। দেখো C3H8 কার্বন সংখ্যা 3, তার চেয়ে দ্বিগুণ কত? 6, 6 থেকে 2 বেশি, তাহলে এটা হবে অ্যালকেন। তাহলে এই যৌগের নাম কি হবে? এটার নাম হবে কি? প্রোপেন। এটার নাম কি? প্রোপেন। প্রোপেন। ঠিক আছে, Cl2 সূর্যালোকের উপস্থিতিতে কি সৃষ্টি করে? দেখো তাহলে CH3 CH2 CH3, এই যে প্রোপেন, এটার সাথে যখন ক্লোরিন যখন বিক্রিয়া করে সূর্যালোকের উপস্থিতিতে, তখন কি সৃষ্টি করবে? তখন সৃষ্টি করবে হইতেছে CH3 CH2 CH2Cl সাথে কি? HCl সৃষ্টি করবে। ঠিক আছে, তাহলে এ যৌগ কোনটা? এই যৌগ হইতেছে এইটা। এখন এ যৌগের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের বিক্রিয়ায় কোন যৌগটি উৎপন্ন হয়? দেখো এই যে যৌগটা, এই যে এ যৌগটা, একটু ভালো করে বুঝো। এই যে এ যৌগটা, এটাকে কি বলা হয়? এটা হইতেছে এক ধরনের অ্যালকাইল হ্যালাইড। এই এতটুকু কি? এই এতটুকু হইতেছে আর মূলক, অ্যালকাইল মূলক। এটা কি হ্যালোজেন মূলক না? তাই কারণে কি বলা হয়? অ্যালকাইল হ্যালাইড। এটার নাম কি ভাইয়া? এটার নাম হইতেছে কি? কি বলা হয় এটাকে? এটাকে বলা হয় প্রোপাইল ক্লোরাইড বা ক্লোরোপ্রোপেনও বলা হয়। ঠিক আছে, তো এটার সাথে যখন আমি কি করব? সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ যখন বিক্রিয়া করব তখন কি তৈরি হবে? একটা কথা মনে রাখবা, এই যে অ্যালকাইল হ্যালাইডকে, এটা বক্স দিয়ে লিখি, হ্যাঁ এখন ঠিক আছে। এই যে অ্যালকাইল হ্যালাইডকে আমরা, আর মানে কি অ্যালকাইল, আর এক্স মানে কি হ্যালোজেন গ্রুপ, তাহলে অ্যালকাইল হ্যালাইড। এই যে অ্যালকাইল হ্যালাইডের সাথে যখন NaOH জলীয় দ্রবণ মানে কি
এই যে একিউ, জলীয় দ্রবণ মানে কি অ্যাকুয়াস মানে কি জলীয় দ্রবণ। আরেকটা কি আছে NaOH ALC, ALC মানে কি ভাইয়া অ্যালকোহল দ্রবণ। ঠিক আছে, তো যখন এই যে অ্যালকাইল হ্যালাইডের সাথে আমি যখন জলীয় দ্রবণ যখন বিক্রিয়া দিব তখন কি সৃষ্টি হবে? জল দিলে নল সৃষ্টি হয়, এটা মনে রাখবা। জল দিলে নল সৃষ্টি হয়। নল মানে কি অ্যালকোহল, অ্যালকোহলের নামের শেষে নল থাকে, তাই না? তাহলে কি সৃষ্টি হবে তখন সৃষ্টি হবে হইতেছে অ্যালকোহল। আর যখন এই যে অ্যালকাইল হ্যালাইডের সাথে যখন আমি অ্যালকোহলীয় দ্রবণ দিব তখন সৃষ্টি হবে অ্যালকিন। এই জিনিসটা একটু মনে রাখতে হবে, এটা গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে। তো আমি কি বললাম, অ্যালকাইল হ্যালাইডের সাথে আমি যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ দিব, জল দিলে নল সৃষ্টি হয়, অ্যালকোহল সৃষ্টি হবে। যখন অ্যালকোহলীয় দ্রবণ দিব, এলসি মানে কি অ্যালকোহলীয় দ্রবণ, তখন তখন কি সৃষ্টি হবে? অ্যালকিন সৃষ্টি হবে। এখানে শুধু সোডিয়াম হাইড্রোক্সাইড না, তুমি এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিতে পারো, এখানে KOH হইতে পারে, যে কোনো একটা ক্ষার হবে। ঠিক আছে, আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বুঝাই তোমাদের, যে কোনো একটা দিয়ে বুঝলে হইল। তো দেখো এখানে কি হয়েছে আমার এ যৌগ কোনটা ভাইয়া? প্রোপাইল ক্লোরাইড বা ক্লোরোপ্রোপেন, তাই না? অ্যালকাইল হ্যালাইড, তাইলে CH3CH2Cl, এই যে RX, এটার সাথে কি হবে? জলীয় দ্রবণ, তার মানে কি NaOH AQ। জল দিছি, তাহলে কি সৃষ্টি হবে বলো তোমরা? জল দিলে নল সৃষ্টি হয়, অ্যালকোহল সৃষ্টি হবে। তাহলে 3 কার্বনের অ্যালকোহল CH3CH2CH2OH, এই যে অ্যালকোহল সৃষ্টি হলো। এখন 3 কার্বনের অ্যালকোহলকে কি বলা হয়? হইতেছে প্রোপানল। ঠিক আছে, এই যে এটার নাম কি? প্রোপাইল ক্লোরাইড। এটার সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ দিলাম তখন নল সৃষ্টি হয়েছে, মানে কি অ্যালকোহল সৃষ্টি হয়েছে। 3 কার্বনের অ্যালকোহল মানে কি প্রোপানল। ঠিক আছে, তাহলে আনসার কোনটা হবে? এই যে ক নম্বরটা হবে, প্রোপানল। তো আমি এই পেজটা আরেকবার কপি করি, তোমাদের আরেকটু ভালোভাবে দেখাই। এই যে কপি করলাম। আচ্ছা, এখন দেখো, এখন এই যে সেম অ্যালকোহল কি, এই যে অ্যালকাইল হ্যালাইড। ঠিক আছে, অ্যালকাইল হ্যালাইড। এখন আমি কি করব? এটার সাথে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের কি করব? আমি এখন অ্যালকোহলীয় দ্রবণ নিব, ALC নিলাম। তাহলে কি সৃষ্টি হবে? অ্যালকিন সৃষ্টি হবে। অ্যালকোহলীয় দ্রবণ নিলে কি সৃষ্টি হবে? অ্যালকিন সৃষ্টি হবে। তাহলে 3 কার্বনের অ্যালকিন, তাহলে কি হবে? CH3CH ডাবল বন্ড CH2, কি সৃষ্টি হবে? প্রোপিন সৃষ্টি হবে। বুঝতে পারছো তাইলে? আচ্ছা, তাহলে পরবর্তী প্রশ্নে যাই আমরা। সম্পৃক্ত হাইড্রোকার্বন হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? দেখো, সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কি? মনে করো এই যে CH4, এটা কি? এটা অ্যালকোহল না, অ্যালকোহল বলে, এটা কি? এটা অ্যালকেন না? CH4 কি? এটা অ্যালকেন। ঠিক আছে, এটা যখন হ্যালোজেনের সাথে মানে কি Cl2, এই যে ক্লোরিন কি? এটা হ্যালোজেন গ্রুপ, এটার সাথে যখন বিক্রিয়া করে সে তখন কি তৈরি করে? CH3Cl প্লাস HCl। এতক্ষণ যেটা দেখলাম এটা সৃষ্টি করে। তাহলে কি সৃষ্টি করে? এই যে CH3Cl, এটা কি ভাইয়া? এটা অ্যালকাইল হ্যালাইড না? অ্যালকাইল হ্যালাইড কিনা, এটাকে আমরা R বন্ড X বলতে পারি। এই যে CH3 মানে R আর X মানে কি Clটা, তো এটা কি অ্যালকাইল হ্যালাইড সৃষ্টি করতেছে। তাইলে একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কি? অ্যালকেন। একটা অ্যালকেন যখন হ্যালোজেনের সাথে যখন বিক্রিয়া করে তখন অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করে। আনসার কোনটা হবে? আনসার হবে এই যে খ নম্বরটা। ঠিক আছে, আচ্ছা, এখন তোমাদের আমি আবার বলি, তোমাদের আরেকবার ডিভিশন হবে। এখন এই যে R বন্ড X, এই যে অ্যালকাইল হ্যালাইড, এটা যখন NaOH এটার জলীয় দ্রবণের সাথে যখন বিক্রিয়া করে তখন কি সৃষ্টি করে বলো তো? অ্যালকাইল হ্যালাইড। এটা যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে তখন কি সৃষ্টি করে? জল দিলে নল সৃষ্টি হয়, তখন সৃষ্টি করে হইতেছে অ্যালকোহল। বুঝা গেল? আবার এই যে অ্যালকাইল হ্যালাইড, এটা যখন NaOH এর অ্যালকোহলীয় দ্রবণের সাথে যখন বিক্রিয়া করে তখন কি সৃষ্টি করে? তখন সৃষ্টি করে হইতেছে অ্যালকিন। বুঝা গেল? আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন যাই। একটা বিক্রিয়া দেওয়া আছে Z O2, এখান থেকে 2Y সৃষ্টি হয়েছে,
3H2O সৃষ্টি হয়েছে, তাপ সৃষ্টি হয়েছে। আচ্ছা দেখো, তোমাদের বইয়ে এই বিক্রিয়াটা দেওয়া আছে। তোমাদের বইয়ে কি বিক্রিয়া দেওয়া আছে? যখন এই যে মিথেন বা কি অ্যালকেন, এটার সাথে যখন অক্সিজেনের যখন বিক্রিয়া হয় তখন কি সৃষ্টি করে? কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয়, সাথে পানি সৃষ্টি হয়, তারপরে কি তাপ বা শক্তি সৃষ্টি হয়। বোঝা গেল? এই যে বিক্রিয়া তোমাদের দেওয়া আছে, এই যে বিক্রিয়া তোমাদের বইয়েই দেওয়া আছে, তার মানে কি অ্যালকেনের সাথে যখন অক্সিজেনের যখন বিক্রিয়া হয় তখন কি কি সৃষ্টি হয়? তখন সৃষ্টি হইতেছে কার্বন ডাইঅক্সাইড, পানি আর তাপ। তাহলে এখানে জেড কি ভাইয়া? জেড হইতেছে একটা অ্যালকেন, আর অক্সিজেন তো অক্সিজেনে আছে, আর 2Y মানে কি? কার্বন ডাইঅক্সাইড। আমরা সমতা করি নাই, ওয়াইটা কি হবে? কার্বন ডাইঅক্সাইড হবে, সাথে পানি তাপ উৎপন্ন হয়েছে। তাহলে বিক্রিয়াটিতে যৌগটি কোনটা? এই যে জেড যৌগটা কোনটা? এটা হবে একটা অ্যালকেন, এটা হবে কি? একটা অ্যালকেন। বুঝতে পারছো? এটা মনে রাখবা। এটা হইতেছে এই যে বিক্রিয়া, এই বিক্রিয়াকে বলা হয় অ্যালকেনের দহন বিক্রিয়া, অ্যালকেনের দহন বিক্রিয়া। ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্নে যাই। কি বলছে দেখো, CH3 CH2 CH2Br সাথে Na আছে, শুষ্ক ইথার M। আচ্ছা দেখো, এই যে প্রশ্নটা পড়ার আগে আমরা একটা বিক্রিয়া সম্পর্কে জেনে নেই। বিক্রিয়ার নাম হইতেছে উডস বিক্রিয়া। একটু জেনে রাখো, উডস বিক্রিয়া। দেখো, আমি একটু আগে কি বলছিলাম, এই যে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া দেখছিলাম না, সেখানে কি হয়েছিল? বিক্রিয়কে যতটা কার্বন থাকে উৎপাদে তার চাইতে একটা কার্বন কম অ্যালকেন সৃষ্টি হয়, তাই না? তো এই যে উডস বিক্রিয়া কি হয় ভাইয়া? বিপরীতটা ঘটে। কি হবে? আমার বিক্রিয়কে যত কার্বন থাকবে উৎপাদে তার দ্বিগুণ অ্যালকেন সৃষ্টি হয়। তাইলে আমার ডি কার্বক্সিলেশন বিক্রিয়া এটা হইতেছে কার্বন হ্রাসকরণ বিক্রিয়া, আর এই যে উডস বিক্রিয়া এটা আরেকটা নাম হইতেছে কার্বন বৃদ্ধিকরণ বিক্রিয়া। ঠিক আছে? তাইলে এখন এই যে উডস বিক্রিয়া এটা কি ভাইয়া? এটা হইতেছে শুষ্ক ইথার। এই যে দেখো, শুষ্ক ইথারের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইড। এটা কি? অ্যালকাইল হ্যালাইড না? অ্যালকাইল হ্যালাইডকে ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া ঘটালে উচ্চতর অ্যালকেন সৃষ্টি হয়, মানে কি ডাবল অ্যালকেন সৃষ্টি হয়। তাহলে দেখো বিক্রিয়াটা দেখো, এই যে অ্যালকাইল হ্যালাইড মানে কি? অ্যালকাইল হ্যালাইড মানে হইতেছে R বন্ড X, তাই না? এটার সাথে যখন কি হবে? সোডিয়াম বিক্রিয়া করবে, তখন কি সৃষ্টি হয়? কার উপস্থিতিতে? শুষ্ক ইথারের উপস্থিতিতে। তখন কি সৃষ্টি হয় ভাইয়া? উচ্চতর অ্যালকেন সৃষ্টি হয়। তখন হবে R বন্ড R, সাথে কি সৃষ্টি করবে? NaX। এখানে যে অ্যালকাইল হ্যালাইডটা R বন্ড X আর একটা R বন্ড X আকারে থাকে, বুঝলে? তাহলে দেখো এই যে এই R, আচ্ছা আর একটা কালি দেই, তখন এই যে R আর এই R মিলে কি তৈরি করে? এই যে R বন্ড R। ঠিক আছে? এরপরে Na, এই যে Na, এই দুইটা মিলে এই Na আর X গুলা মিলে কি তৈরি করে? এখানে 2NX হয়, যেহেতু নাইট্রোজেন দুইটা, এখানেও কি হবে? দুইটা হবে। তো আমাকে এগুলো এত সব মনে রাখার দরকার নাই, আমাকে MCQর জন্য এত সব মনে রাখার দরকার নেই। আমি কোনটা শুধু মনে রাখবো? এই যে উডস বিক্রিয়ায় উচ্চতর অ্যালকেন সৃষ্টি হয় বা ডাবল অ্যালকেন সৃষ্টি হয়। এখন যদি প্রশ্ন যদি দেখো, মনে করো CH3 CH2 Cl, এই যে অ্যালকাইল হ্যালাইড আছে, এটার সাথে সোডিয়াম আছে, কার উপস্থিতিতে? শুষ্ক ইথার আছে। তখন কি সৃষ্টি হবে ভাইয়া? ডাবল অ্যালকেন। এখানে কয় কার্বন আছে? এক কার্বন, দুই কার্বন আছে, তাহলে এখানে কি হবে? 4 কার্বন অ্যালকেন সৃষ্টি হবে। CH3 CH2 CH2 CH3, এই যে 4 কার্বন অ্যালকেন সৃষ্টি হলো। এটার নাম কি? এটার নাম হইতেছে বিউটেন। এটার নাম কি? এটার নাম হইতেছে বিউটেন। বুঝতে পারছো? আচ্ছা, এখন আরেকটা দেখাই। আরেকটা মনে করো আমার কি আছে? এখন হইতেছে আমার 3 কার্বন আছে এখানে, CH3 CH2 CH2Cl। এই যে অ্যালকাইল হ্যালাইড, এটার সাথে যখন সোডিয়াম থাকবে আর উপস্থিতিতে কি থাকবে? শুষ্ক ইথার। এই যে ডট ডট দিলাম, ঠিক আছে? শুষ্ক ইথার আছে। তাহলে বিক্রিয়ক এখন আমার 3 কার্বন, উৎপাদক কয় কার্বন হবে? 6 কার্বন। 3 ডাবল কত? 6। তাহলে হবে CH3 CH2 CH2
CH2 এই যে CH3। দেখো 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 5 6 6 হয়ে গেছে। তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে হেক্সেন। এটার নাম হবে হেক্সেন। তাহলে উডস বিক্রিয়া আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে দেখো তো আমাদের প্রশ্নে কি বলছে, CH3 CH2 CH2Br অ্যালকাইল হ্যালাইড আছে, এটার সাথে সোডিয়াম আছে আর শুষ্ক ইথার আছে। তাহলে এটা কি? উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া আমরা কীভাবে চিনবো? এই যে শুষ্ক ইথার সাথে কি থাকবে? এই যে সোডিয়াম থাকবে। এটা দেখলেই উডস বিক্রিয়া তোমরা চিনে ফেলবো, ঠিক আছে। অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি সোডিয়াম থাকে আর উপস্থিতিতে যদি শুষ্ক ইথারের যদি উপস্থিতিতে যদি বিক্রিয়াটা হয়, তাহলে এটা কি কোন বিক্রিয়া? উডস বিক্রিয়া, ঠিক আছে। তাহলে দেখো বিক্রিয়কে কয় কার্বন আছে? 1 কার্বন 2 কার্বন 3 কার্বন। তাহলে উৎপাদে কয় কার্বন সৃষ্টি হবে? 6 কার্বনের অ্যালকেন। দেখো তো এই যে 1 কার্বন 2 কার্বন 3 কার্বন উৎপাদে হইতেছে 6 কার্বন। কোনটা সৃষ্টি হয়? হেক্সেন সৃষ্টি হবে, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্নে যাই। দেখো তো জৈব অ্যাসিডের ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় প্রধান উৎপাদ কোনটা? ভাই দেখো তো এই যে আমরা যে এতগুলা যে পড়লাম ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, এখানে মানে কি সৃষ্টি হয়েছিল? কি সৃষ্টি হয়? অ্যালকেনই তো সৃষ্টি হয়। 1 কার্বন কম অ্যালকেন সৃষ্টি হয়, তাই না? 1 কার্বন কম অ্যালকেন সৃষ্টি হয়। এরপর এখন যেটা শিখলাম উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া কি সৃষ্টি হয়? এখানেও অ্যালকেনই সৃষ্টি হয়, তবে ডাবল অ্যালকেন সৃষ্টি হয়। বোঝা গেল? তাহলে জৈব অ্যাসিডের ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার প্রধান উৎপাদ কোনটা? অ্যালকেন। ভাইয়া বলো তো এখন এই যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কিভাবে চিনব হইতেছে কি থাকবে? এখানে সোডিয়াম থাকবে। আচ্ছা, এটা এভাবে লিখি, NaOH থাকবে, সোডিয়াম থাকবে, আর উৎপাদে সোডিয়াম কার্বনের সৃষ্টি হবে, তাই না? আর এই যে উডস বিক্রিয়া কীভাবে চিনব? শুষ্ক ইথার থাকবে, তাই না? এগুলা দেখে আমরা এগুলা চিনব। তো একটু খেয়াল রাখবা, মনে রাখবে এগুলা। পরের প্রশ্ন থেকে কি বলছে? কোন পদ্ধতিতে কার্বন শিকল বৃদ্ধি করা হয়? বলতো এই যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় 1 কার্বন কম সৃষ্টি হয় অ্যালকেন, তাহলে এটা কি? এটা হচ্ছে কার্বন হ্রাসকরণ বিক্রিয়া। এই যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার একটা নাম কি? কার্বন হ্রাসকরণ বিক্রিয়া। আর এই যে উডস বিক্রিয়াতে কি হয়? ডাবল অ্যালকেন সৃষ্টি হয়, কার্বন সংখ্যাটা বৃদ্ধি পায়। তাহলে এই যে উডস বিক্রিয়াটার নাম কি? কার্বন বৃদ্ধিকরণ বিক্রিয়া বলা হয়। তেমন প্রশ্ন কি বলছে? প্রশ্ন বলছে কোন পদ্ধতিতে কার্বন শিকল বৃদ্ধি করা হয়? উডস বিক্রিয়ায় বৃদ্ধি করা হয়। আর এই যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা কি হয়? কার্বন হ্রাস করা হয়, কার্বন সংখ্যা হ্রাস, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন যাই। সোডিয়াম কোনটি? এই যে NaOH এটাকে একসাথে সোডিয়াম বলা হয়, ঠিক আছে। পরের প্রশ্ন যাই। আচ্ছা, এখানে আমাদের নতুন একটা টপিক, এটা হইতেছে অ্যালকিন। আমাদের অ্যালকাইন থেকে যা যা আসার মতো সবগুলো আমরা শিখে ফেলছি, ঠিক আছে। তো আমরা এখন অ্যালকিন নিয়ে আলোচনা করব। তো প্রশ্ন কী বলছে দেখো, বিউটিন দুইয়ে কয়টি হাইড্রোজেন থাকে? দেখো তো ভাইয়া, বিউটিন 2 মানে কয় কার্বন ভাইয়া? 4 কার্বন বিউটিন। তাহলে আমরা একটু লিখি তো, বিউটিন 4 কার্বনের অ্যালকিন। তাহলে 1টা 2টা 3টা 4টা। এখন দেখো বিউটিন 2, একটু ভালো করে খেয়াল করো, বিউটিন 2 মানে কি? 2 নম্বর কার্বনে দ্বিবন্ধন থাকবে। তাহলে 1 2, এই যে 2 নম্বর কার্বনে দ্বিবন্ধন থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে বিউটিন 2। এখন দেখো হাইড্রোজেন মেলাও, এখানে কয়টা হবে? CH3 একটা, 2টা 3টা হয়ে গেছে, হাইড্রোজেন একটা বসবে এখানে। এখানে একটা বন্ধন আছে, 2টা 3টা হয়ে গেছে, হাইড্রোজেন একটা বসবে, এখানে আবার 3টা বসবে। এটার নাম কি? এটার নাম হইতেছে বিউটিন 2। এটার নাম হইতেছে বিউটিন 2। বুঝতে পারছো? তাহলে দেখো তো এখানে হাইড্রোজেন কয়টা আছে? 3টা 4টা 5টা 6 7 8টা। তাহলে বলো বিউটিন 2 হাইড্রোজেন কয়টা আছে? 8টা আছে।
হাইড্রোজেন আছে হইতেছে 8টা। ঠিক আছে, আচ্ছা তখন আমি পরবর্তী প্রশ্নে যাই। আচ্ছা তাহলে এখন আমাদের প্রশ্ন কি ভাইয়া, এখন দেখো আমাকে কি বলছে, ইথাইল ক্লোরাইড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণের বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়? ভাই দেখো তো আমি বলছিলাম না, এই যেখানে লেখা আছে, এই যে দেখো এখানে, যখন অ্যালকাইল হ্যালাইডের সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ বিক্রিয়া করবে তখন কি সৃষ্টি হবে? জল দিলে নল সৃষ্টি হয়, অ্যালকোহল সৃষ্টি হবে। যখন অ্যালকোহলীয় দ্রবণ দিব তখন কি সৃষ্টি হবে? অ্যালকিন সৃষ্টি হবে। এখানে প্রশ্ন কি বলছে? প্রশ্ন বলছে হইতেছে ইথাইল ক্লোরাইড মানে কি, এটা হইতেছে অ্যালকাইল হ্যালাইড, এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ, তাহলে কি সৃষ্টি হবে? অ্যালকিন সৃষ্টি হবে। তো দেখো এখানে ইথানল আছে, ইথিন আছে, ইথানল আছে, ইথাইন আছে, অ্যালকিন কোনটা? ইথিন না? আনসার হবে ইথিন। বুঝে গেল? আমাদের এমসিকিউর জন্য একদম শর্টকাটে কিন্তু আমরা বের করতে পারি, কিন্তু আমরা নিয়মটা একটু জেনে নিই। ঠিক আছে, এই যে এরকম যদি নিয়ম আসে আমাদের প্রথমে একটা নিয়ম জানতে হবে, সেটার নাম কি? সেটার নাম হইতেছে সাইজেফ নীতি। খুবই সহজ, ঠিক আছে, একটু বুঝতে পারলে এটা খুবই সহজ। তাইলে আমাদের এই টপিক থেকে যাই প্রশ্ন আসুক না কেন আমরা সবগুলাই পারবো। এখন এই যে সাইজেফ নীতির বাইরে জিনিসটা কি, মনে করো এই যে একটা অ্যালকাইল হ্যালাইড CH3 CH2Cl, হ্যাঁ, এটার সাথে কি করলাম? সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ না অ্যালকোহলীয় দ্রবণ দিলাম, তাহলে কী সৃষ্টি হবে? অ্যালকিন সৃষ্টি হবে। কয় কার্বনের? 2 কার্বনের অ্যালকিন। তো আমি সেটাকে বলতে পারি CH3 না CH2 ডাবল বন্ড CH2, এটা সৃষ্টি হইল, তাই না? অ্যালকিন সৃষ্টি হইল। কিন্তু দেখো তো ভাইয়া একটা জিনিস দেখো, যদি এরকম থাকে, যোগটা যদি এরকম না হয়, যদি এরকম থাকে CH3 CH2 বন্ড CH বন্ড CH3, এখন এই যে Cl মনে করে এখানে আছে, তো এটাও কি অ্যালকাইল হ্যালাইড, এতটুকু হইতেছে অ্যালকাইল মূলক আর এটা হচ্ছে হ্যালাইড মূলক, তাই না? এখন এটার সাথে সেমভাবে কি আছে, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ, তো এখানেও কী সৃষ্টি হবে? অ্যালকিন সৃষ্টি হবে। এতটুকু বুঝলাম। তবে প্রশ্ন কিন্তু এটা না, প্রশ্ন হইতেছে আমার এই যে ডাবল বন্ডটা কোথায় বসবে? তাইলে তখন এখানে তো 2 কার্বন, তো মাঝখানে বসতেছে, কিন্তু এখানে দেখো কার্বন কিন্তু মিলতেছে না, তাই না? তো এখানে কোথায় দ্বিবন্ধনে বসবে? এ কারণে আমাদের এই যে সাইজেফ নীতিটা আমাদের একটু বুঝতে হবে। ঠিক আছে, তো সাইজেফ নীতিতে কী বলা আছে? তিনি বলছেন যে যেখানে এই যে Cl এর যে পাশে কার্বন সংখ্যা হাইড্রোজেন সংখ্যা কম আছে সেখান থেকে হাইড্রোজেনটা বাদ যাবে। তাহলে বুঝলাম না, তাই তো? তো দেখো এই যে ক্লোরিন, এই যে ক্লোরিনের এই যে কার্বনে হাইড্রোজেন কয়টা? 3টা। এই যে ক্লোরিনের এই যে কার্বনে হাইড্রোজেন কয়টা? 2টা। তাহলে কোথায় হাইড্রোজেন কম? এখানে না? তো এখান থেকে কি যাবে? দ্বিবন্ধনটা সৃষ্টি হবে। তাহলে এই কার্বনে কি হবে? দ্বিবন্ধনটা সৃষ্টি হবে। বুঝতে পারছো? এখানে কি হবে? দ্বিবন্ধনটা সৃষ্টি হবে। তাহলে আমি এখানে লিখি আমার যে অ্যালকিনটা কীভাবে হবে, এই যে CH3, এরপরে CH, এখান থেকে একটা হাইড্রোজেন যাবে, এই যে এখান থেকে কি হবে? একটা হাইড্রোজেন যাবে, আর এই যে Cl, এই দুইটা মিলে কি করবে? HCl গঠন করবে, HCl গঠন করবে। বুঝা গেল? তাহলে যেহেতু হাইড্রোজেন গেল তাহলে দ্বিবন্ধন এখানে হইলো, পর এখানে কি হবে? CH বন্ড CH3। বুঝতে পারছো? তাহলে কোথায় দ্বিবন্ধনটা বসবে? কারণ আমার তো দ্বিবন্ধনটা আমার এখানেও বসতে পারে, এখানেও বসতে পারে, কোনটায় বসবে? যেখানে হাইড্রোজেন কম সেখানে বসবে। একটু ভালো করে একটু চিন্তা করো, সহজ, খুবই সহজ। এই যে ক্লোরিন, এই ক্লোরিনের এই পাশে 3টা হাইড্রোজেন, এই পাশে 2টা হাইড্রোজেন, তাহলে দ্বিবন্ধনটা এই যে 2-এর দিকে বসবে, 3-এর দিকে কিন্তু বসবে না। এটা কোন নীতির মাধ্যমে বুঝলাম? সাইজেফ নীতির মাধ্যমে বুঝলাম। ঠিক আছে? আচ্ছা, তোমরা পরবর্তী প্রশ্নে যাই। দেখো কি বলছে, দেখো কোন যৌগটিকে অলিফিন বলে? দেখো এই যে আমাদের যে অ্যালকেন আছে না, অ্যালকেন, এই যে অ্যালকেনকে কি বলা হয়? অ্যালকেনকে বলা হয় প্যারাফিন, প্রায় নিষ্ক্রিয়, কারণ তারাকে বলা হয় প্যারাফিন। ঠিক আছে, আর এই যে অ্যালকিন, এই যে অ্যালকিনকে বলা হয় কি? অলিফিন।
ঠিক আছে, তাহলে দেখো এখানে অ্যালকিন কোথায় আছে, কার্বন 2, 2 এর দ্বিগুণ 4, 4 থেকে 2 বেশি, এটা কি অ্যালকেন, এটা হবে না। C2H2 এটা কি অ্যালকাইন, এটা হবে না। C2H4 কার্বন 2টা হাইড্রোজেন দ্বিগুণ 4টা, তাহলে এটা অ্যালকিন, এটা হবে অলিফিন। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্নে যাই। KMnO4, ভাইয়া KMnO4 এটার নাম কি? এটার নাম হইতেছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে কি বলছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে দ্রবীভূত করলে কোন বর্ণ ধারণ করে? এটা হইতেছে গোলাপি বর্ণ ধারণ করে। ভাই বলো তো এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটার নাম কি? কোন বিক্রিয়া পটাশিয়াম পারম্যাঙ্গানেট বর্ণ গোলাপি বর্ণ ধারণ করে? এটা হইতেছে বেয়ার ডবন পরীক্ষা। তাহলে পড়ছিলাম না সৃজনশীলের জন্য, এটা কিন্তু সৃজনশীলের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বেয়ার ডবন পরীক্ষা। আর একটা ছিল ব্রুমিন দ্রবণ পরীক্ষা, বেয়ার ডবন পরীক্ষা। তো এগুলো কি, এগুলো হইতেছে গুরুত্বপূর্ণ। বেয়ার ডবন পরীক্ষায় কী হয়, পটাশিয়াম পারম্যাঙ্গানেট গোলাপি বর্ণ ধারণ করে। পরের প্রশ্নে যাই, কি বলছে দেখো। প্রোপিন ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের সাথে বিক্রিয়া করে কোন যৌগ তৈরি করে? এই যে এটা দেখো, এটা বেয়ার ডবন পরীক্ষা। ঠিক আছে, আমরা এখন বেয়ার ডবন পরীক্ষা দেখব। বেয়ার ডবন পরীক্ষাটা দেখবো এখন আমরা। ঠিক আছে, তো আমরা প্রোপিন লিখি একটা। প্রোপিন তার মানে কি, CH3 CH হবে CH ডাবল বন্ড CH2, এই যে প্রোপিন। এটা যখন কি করবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে যখন বিক্রিয়াটা ঘটবে তখন কী হবে, এখান থেকে মানে জাস্ট MCQর জন্য যতটুকু দরকার সেটাই বলতেছি। তাহলে সৃষ্টি হবে কি, এই যে CH3 CH, এই যে এখানে ডাবল বন্ড ছিল, ডাবল বন্ড একটা বন্ড ভেঙে যাবে, তাহলে এই যে CH2, যেহেতু বন্ধনটা ভেঙে গেছে, এখানে কার্বনটা হাত বের হবে, এখানটা হাত বের হবে, এই হাতে কি বসবে, OH বসবে, এখানটা OH বসবে। বুঝতে পারছো? তাহলে দেখো যে প্রোপিনকে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের সাথে বিক্রিয়া করলে এটা সৃষ্টি হবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যালকিনের যে অসম্পৃক্ততার পরীক্ষা। আরেকটা আছে, এটার নাম কি, এটার নাম হইতেছে ব্রুমিন দ্রবণ পরীক্ষা। ব্রুমিন দ্রবণ পরীক্ষা, এটার নাম কি, এটার নাম হচ্ছে বেয়ার দ্রবণ পরীক্ষা। তো ব্রুমিন দ্রবণে কি হয় ভাইয়া, এই যে প্রোপিন আমি যদি নেই CH3 CH ডাবল বন্ড CH2, যে প্রোপিন, এটার সাথে যখন ব্রুমিনের যখন বিক্রিয়া হয় কার উপস্থিতিতে, CCl4 এর উপস্থিতিতে, তখন কি হবে, CH3 বন্ড CH, এখানে দ্বিবন্ধন ছিল, একটা বন্ধন ভেঙে যাবে, তাহলে কি হবে, এখানে CH2, একটা হাত বের হবে, একটা হাত বের হবে, এই হাতে ব্রুমিন বসবে, এই হাতে ব্রুমিন বসবে। এটা হচ্ছে ব্রুমিন দ্রবণ পরীক্ষা, তাই না? তখন এই যে লাল বর্ণটা বর্ণহীন হয়ে যায়। তো দেখো এই যে যৌগের নাম কি, এই যৌগের নাম কি, এই যৌগের নাম হইতেছে 1 নম্বর কার্বন 2 নম্বর কার্বন, তাহলে হবে 1,2 ডাই ব্রুমো, যেহেতু 2টা ব্রুমিন আছে, ডাই ব্রুমো। কয় কার্বনের অ্যালকেন, 3 কার্বনের, তাই বলতে পারি কি 1,2 ডাইব্রোমো প্রোপেন। এটার নাম কি হবে, 1,2 ডাইব্রোমো প্রোপেন। বুঝা গেল? আর এই যে এই যৌগটার নাম কি হবে, এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি 1 কার্বন 2 কার্বন, তাই না? তাহলে 1,2 ডাই হাইড্রক্সি কি বলতে পারি, প্রোপেন বলতে পারি, 1,2 ডাইহাইড্রক্সি প্রোপেন। ঠিক আছে, আমাকে প্রশ্ন কি বলছে, প্রশ্ন বসাইতেছে প্রোপিন ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের সাথে বিক্রিয়া করে কোন যৌগ তৈরি করে? এই যে পটাশিয়াম, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট তৈরি করে হতেছে 1,2 ডাইহাইড্রক্সি প্রোপেন। কোথায় আছে দেখো, CH3 CH2 CH2OH, না এটার সাথে মিলতেছে না, এটা হবে না। OH, এটাও মিলতেছে না, এটা হবে না। CH3 CHOH, দেখো তো এই যে CH3 CH3 CH CH, OHটা কি শাখা, এই যে OHটা শাখা, CH2 CH2OH, দেখো গ নম্বরটা কিন্তু মিলে গেছে, এটা হবে আনসার। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন যাই, কি বলছে দেখো, নিচের কোন যৌগটি ব্রুমিন দ্রবণের লাল বর্ণকে বর্ণহীন করতে পারে? দেখো এই যে বিক্রিয়াটা, এই যে ব্রুমিন দ্রবণ পরীক্ষা, এটা তাই না, এটা বলছে আর কি। তো প্রশ্ন কি বলছে, নিচের কোন যৌগটি ব্রুমিন দ্রবণের লাল বর্ণকে বর্ণহীন করতে পারে? অ্যালকিন বা অ্যালকাইন। এই যে
আচ্ছা এখানে লিখে দেই, এই যে অ্যালকিন, অ্যালকিন বা কি অ্যালকাইন, এই যে অ্যালকিন বা অ্যালকাইন এরাই কি করে, এরাই তোমার বেয়ার দ্রবণ পরীক্ষা দেয়, বেয়ার দ্রবণ পরীক্ষা দেয়। আবার কি করে, তারা কিন্তু আবার ব্রুমিন দ্রবণ পরীক্ষাও দেয়, ব্রুমিন দ্রবণ পরীক্ষাও দেয়। ঠিক আছে, কারণ কি, এই যে বেয়ার দ্রবণ পরীক্ষা, ব্রুমিন দ্রবণ পরীক্ষা, এটা 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 কিসের পরীক্ষা, এই যে অসম্পৃক্ত যৌগের অসম্পৃক্ততার পরীক্ষা। ঠিক আছে, অ্যালকিন বা অ্যালকাইনকে অসম্পৃক্ত না, এদের অসম্পৃক্ততার পরীক্ষা কিসের মাধ্যমে নির্ণয় করা হয়, বেয়ার দ্রবণ পরীক্ষা এবং ব্রুমিন দ্রবণ পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা হয়। ভাই তাহলে কি অ্যালকেন কি এগুলো দেই, অ্যালকেন কি এই বিক্রিয়াগুলো দেই না, অ্যালকেন তো অসম্পৃক্ত না, অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত, অ্যালকেন কিন্তু এই বিক্রিয়াগুলো দেয় না। তাইলে এখানে অ্যালকিন দেখি, অ্যালকিন বা অ্যালকেন কোথায় আছে দেখো, কার্বন সংখ্যা 2, 2 এর দ্বিগুণ কত 4, 4 থেকে 2 বেশি 6, অ্যালকেন, এটাতে কিন্তু দিবে না। C3H8 এটা তো অ্যালকিন বা অ্যালকেনের মধ্যে পড়তেছে না, এটাও দিবে না। C3H8 কার্বন 3 দ্বিগুণ 6, 6 থেকে 2 বেশি 8, এটা কি অ্যালকেন, এটাও দিবে না। কার্বন 3 দ্বিগুণ কত 6, দেখো 3 এর দ্বিগুণ কত 6, তার মানে কি এটা অ্যালকিন না, এই যে অ্যালকিন দিবে। ঠিক আছে, তাহলে কোনটা দিতে পারে, অ্যালকিন বা অ্যালকাইন লাল বর্ণকে বর্ণহীন করতে পারে। আচ্ছা পরের প্রশ্ন যায়, অ্যালকিনের নিশ্চিতকরণ পরীক্ষা কোনটা, এই যে ব্রুমিন দ্রবণ পরীক্ষা, বেয়ার দ্রবণ পরীক্ষা, কোনটা আছে দেখো, এই যে ব্রুমিন দ্রবণ পরীক্ষা, হ্যাঁ ব্রুমিন দ্রবণ পরীক্ষাটা হইতেছে অ্যালকিনের নিশ্চিতকরণ পরীক্ষা। বা যদি প্রশ্ন যদি বলতো অ্যালকাইনের নিশ্চিতকরণ পরীক্ষা কোনটা, এই যে ব্রুমিন দ্রবণ পরীক্ষা। ঠিক আছে, সেম। পরের প্রশ্ন যায়, দেখো কি বলছে, CH3CH ডাবল বন্ড CH2, এখান থেকে HBr আছে এ, এখান থেকে আবার এ একটা বিক্রিয়ার মাধ্যমে এ যৌগ সৃষ্টি হয়েছে, এই যৌগটির নাম কি, প্রশ্ন বলছে। দেখো ভাইয়া, এই যে বিক্রিয়াগুলা জানার আগে আমাদের একটা বিক্রিয়ার নাম আছে, নামকরণ একটা বিক্রিয়া আছে, সেটা একটু আমরা জেনে নিই। সেটা হইতেছে, সেই বিক্রিয়ার নাম কি, সেই বিক্রিয়ার নাম হইতেছে মার্কোনিকভ বিক্রিয়া। মার্কোনিকভ বিক্রিয়া। দেখো এই যে বিক্রিয়ার যে নামগুলা তোমাদের বইয়ে কিন্তু দেওয়া নাই, কিন্তু বিক্রিয়াটা দেওয়া আছে। তো আমি বিক্রিয়াটা দেখাবো আর শুধু সাথে সাথে নামটাও বলতেছি, নামটা কিন্তু তোমাদের বইয়ে কিন্তু দেওয়া নাই, জাস্ট আমি নামটা বলতেছি, কারণ তোমাদের এগুলো পরবর্তীতে লাগবে। ঠিক আছে, তো নামটাও জেনে রাখো, বিক্রিয়া কিন্তু দেওয়া আছে তোমাদের, এগুলো কিন্তু বইয়ের বাইরের বিক্রিয়া না, সবগুলো বইয়ে আছে তোমাদের, শুধু নামগুলো দেওয়া নাই, এ কারণে তোমাদের অচেনা লাগতে পারে। তো দেখো এখানে কী বলছে, দেখো মার্কোনিকভ বিক্রিয়া কী বলছে দেখো, মানে যেখানে হাইড্রোজেন বেশি সেখানে গিয়ে কী হবে, যুগ হবে। কি যুগ হবে, হাইড্রোজেন গিয়ে যুগ হবে। দেখো এই যে প্রশ্নে, দেখো এই যে প্রশ্নে এখানে দেখো এই যে দ্বিবন্ধন না, এই দ্বিবন্ধনের এদিকে কয়টা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন আছে, এদিকে কয়টা হাইড্রোজেন আছে, দুইটা হাইড্রোজেন আছে, তাহলে আমরা এটা লিখে ফেলি। এই যে দ্বিবন্ধনের এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে কয়টা হাইড্রোজেন আছে, দুইটা হাইড্রোজেন আছে, এই যে HBr। ঠিক আছে, এখান থেকে হাইড্রোজেনটা কোথায় যাবে আর ব্রুমিনটা কোথায় গিয়ে বসবে, এই যে এটা আমরা এই যে মার্কোনিকভ নীতির মাধ্যমে আমরা এটা বের করতে পারি। মার্কোনিকভ নীতির মাধ্যমে কি বলছে, তিনি বলছেন যে যেখানে হাইড্রোজেন বেশি সেখানে গিয়ে হাইড্রোজেনটা বসবে। দেখো 1 আর 2 এর মধ্যে কোনটা বেশি, 2 বেশি, তাহলে হাইড্রোজেনটা এই যে 2 এ গিয়ে বসবে, আর ব্রুমিনটা কোথায় গিয়ে বসবে, এই যে এখানে, যেখানে কম সেখানে গিয়ে বসবে। বুঝতে পারছো জিনিসটা, খুবই সহজ তাই না। তাহলে দেখো কি বলছে এখানে, CH3CH ডাবল বন্ড CH2, এখানে HBr দিলাম। তাইলে হাইড্রোজেনটা কোথায় যাবে, যেখানে হাইড্রোজেন বেশি, এই যেখানে যাবে। তাইলে এখানে কি হবে, CH3CH ডাবল বন্ড ভেঙে যাবে, একটা বন্ড হবে, এখানে হবে CH2। তাহলে একটা হাত বের হলো, একটা হাত বের হলো, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেনটা যাবে, আর এখানে কি হবে, ব্রুমিনটা যাবে। বুঝা গেল। তাহলে এইটা হইতেছে মার্কোনিকভ নীতির মাধ্যমে এটা বের করলাম। তাহলে বলো তো এই যে যৌগের নাম কি, এটাকে আমরা কি বলতে পারি, 1 2 3 বা 1 2 3 যেদিক থেকেও যাইতে পারে, সমস্যা নাই। তাহলে এটাকে কি বলতে পারি, বলতে পারি 2 ব্রুমো 3 কার্বনের অ্যালকেন, তা কি বলতে পারি 2 ব্রুমো প্রোপেন, 2 ব্রুমো প্রোপেন। দেখো তো 2 ব্রুমো প্রোপেন কোথায় আছে, এই যে দেখো গ নম্বরে কিন্তু 2 ব্রুমো প্রোপেন দেওয়া আছে।
ঠিক আছে। আচ্ছা, আমি তোমাদের আরেকটা দেখাই। মনে করো CH3 বন্ড CH ডাবল বন্ড CH2 বন্ড CH3 এটা দেওয়া আছে। এটার সাথে কি বলছে, HCl আছে। ঠিক আছে, কারণ HCl আছে। তো দেখো এক্ষেত্রে বিক্রিয়া করলাম, তা মার্কনিকভ দেখি। দেখো তো এই যে এখানে ডাবল বন্ডের দিকে কয়টা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন আছে। এখানে কয়টা হাইড্রোজেন আছে, দুইটা হাইড্রোজেন আছে। তাহলে ভাই হাইড্রোজেনটা কোথায় গিয়ে বসবে, এই যে 2 এর সাথে গিয়ে বসবে। তাহলে দেখো আমি কি বলবো এখানে, এই যে CH3 CH ডাবল বন্ডটা ভেঙে যাবে, একটা বন্ড হবে। আবার CH2 CH3 যেহেতু ডাবল বন্ড ভেঙে গেছে, একটা হাত বের হবে, এদিকে একটা হাত বের হবে। এখন হাইড্রোজেনটা কোথায় গিয়ে বসবে ভাইয়া, এই যে হাইড্রোজেনটা কোথায় গিয়ে বসবে, 2 নম্বরে গিয়ে বসবে। এই যে 2 নম্বরে, কারণ এখানে হাইড্রোজেন বেশি। আর যে ক্লোরিনটা কোথায় গিয়ে বসবে, এই যে ক্লোরিনটা এখানে এসে বসলো। বোঝা গেল? তো এই যে হাইড্রোজেনটা কোথায় বসবে, এটা আমরা এই যে মার্কনিকভ নীতির মাধ্যমে আমরা বের করতে পারতেছি। ঠিক আছে। আচ্ছা, তাহলে শর্টকাটটা কি, যেখানে হাইড্রোজেন বেশি, দ্বিবন্ধনের যে পাশে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেনটা বসবে। এটা মনে রাখলেই হয়ে যাবে। পরের প্রশ্ন যাই। CH3 CH2 CH2Cl KOH অ্যালকোহলীয়, এখানে বি, এক্ষেত্রে বীজগুলির নাম কি দেখো তো। এটা কি অ্যালকাইল হ্যালাইড, KOH এর অ্যালকোহলীয় দ্রবণ, তাহলে কি হবে, অ্যালকিন সৃষ্টি হবে। বীজগটা কি হবে, অ্যালকিন সৃষ্টি হবে। ভাইয়া বলো তো এটা আমরা কোন নীতি পড়ছিলাম, সাইজেফ নীতি। এই যে দেখো এখানে লেখা আছে সাইজেফ নীতি, কোথায় যেন পড়ছিলাম, একটা সেকেন্ড। এই যে দেখো সাইজেফ নীতি পড়ছিলাম, তাই না। এই যে অ্যালকোহলীয় দ্রবণ, অ্যালকিন সৃষ্টি হয়েছিল। কি বলছিলাম, এই যে ক্লোরিনের যে পাশে হাইড্রোজেন কম সেখানে কি হবে, দ্বিবন্ধন বসবে। বলছিলাম না, যে পাশে হাইড্রোজেন কম সে পাশে কি হবে, দ্বিবন্ধনটা বসবে। তাহলে দেখো তো এই যে এখানে আমরা এটা একটু লিখে ফেলি, CH3 CH2 CH2Cl। ঠিক আছে, বা এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি। এটাকে আমরা একটু সাজিয়ে লিখি তো, CH3 CH2, সাজিয়ে তো সেমই হবে। ঠিক আছে। তো দেখো এই যে একটা জিনিস দেখো, সমস্যা নাই, এটা লেখার দরকার নেই, এটা মুছে দিই। দেখো তো এই যে ক্লোরিনের এদিকে 2টা হাইড্রোজেন, এখানে কি আছে 2টা হাইড্রোজেন। তো যে কোনো একদিক দিয়ে আমার নিলেই হয়ে যায়, যে কোনো একদিকে দ্বিবন্ধন বসলে সমস্যা নাই। তো এক্ষেত্রে আমার কি হবে ভাইয়া, CH3 CH একটা হাইড্রোজেন বাদ যাবে, এরপরে ডাবল বন্ড হবে যেহেতু, তাহলে CH2। এখান থেকে একটা হাইড্রোজেন গেল, এখান থেকে এই যে ক্লোরিন, এই মিলে তারা কি করলো, HCl গঠন করলো, তখন দ্বিবন্ধন হইল। এটার নাম কি, এটার নাম হইতেছে প্রোপিন। এটার নাম কি, প্রোপিন। তাহলে দেখো প্রোপিন কোথায় আছে, প্রোপানেল, প্রোপানল, প্রোপিন। এই যে প্রোপিন। দেখো যদি অপশনে যদি অ্যালকিন থাকে, তাহলে কিন্তু এটা কিন্তু আমার দেখার কোনো দরকারই নাই। কারণ কি, একটা অ্যালকিন আছে মানে কি, ওটাই আনসার হবে। কারণ অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহলের জলীয় দ্রবণে অ্যালকিনি সৃষ্টি হয়। তো অ্যালকিন যদি একটাই থাকে ওটাই হবে আনসার, বাকিগুলো আমার দেখার দরকার নাই। যখন 2টা অ্যালকিন থাকবে তখন আমরা একটু চেক করব, ঠিক আছে, কোনটা সঠিক হবে একটু চেক করব। যদি অ্যালকিন থাকে ওটাই আনসার। পরের প্রশ্নে যাই। CH2 ডাবল বন্ড CHBr, এটার সাথে HBr আছে। এক্ষেত্রে এই যৌগটা কোনটা, দেখো HBr মানে কি, মার্কনিকভ নীতি না। হ্যাঁ, দ্বিবন্ধন আছে, অ্যালকাইল হ্যালাইড আছে, আর কি মার্কনিকভ নীতি হবে। তাহলে দেখি তো আমরা একটু, CH2 ডাবল বন্ড CHBr সাথে কি আছে, HBr। ভাইয়া বলো তো হাইড্রোজেনটা কোথায় গিয়ে বসবে, দ্বিবন্ধনের যে পাশে হাইড্রোজেন বেশি সেখানে গিয়ে বসবে। দ্বিবন্ধনের এদিকে 2টা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন কোথায় গিয়ে বসবে, এই যে এখানে গিয়ে বসবে। তাহলে দেখো CH2 ডাবল বন্ড ভেঙে যাবে, একটা বন্ড হয়ে যাবে, CH, এখানে বিআর দিলাম। এই হাইড্রোজেনে কোথায় যাবে, এখানে এসে বসবে, কারণ এখানে হাইড্রোজেন বেশি। আর এখানে কোনটা বসবে, এখানে বসবে হইতেছে ব্রোমিন। ঠিক আছে। তো এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি হইতেছে
দেখো CH2H মানে কি CH3 বন্ড CH Br2, এটা বলতে পারি না, সাজিয়ে লিখলাম আর কি। তাহলে CH3 CHBr2 কোথায় আছে দেখো, CH3 CHBr2, এই যে ক নম্বরে দেখো CH3 CHBr2, ঠিক আছে। এটার নাম কি ভাইয়া, এই যৌগের নাম কি, এই যৌগের নাম কি হবে, এই যৌগের নাম হচ্ছে 1,1-ডাইব্রোমোইথেন, 1,1-ডাইব্রোমোইথেন, নামটা লিখে ফেলো তোমরা নিজেরা, 1,1-ডাইব্রোমোইথেন। পরের প্রশ্নে যাই। এই এখানে দেওয়া আছে দেখো অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড HBr মানে কি মার্কোনিকভ নীতি, মার্কোনিকভ নীতি। তাহলে দেখি তো মার্কোনিকভ নীতি আমরা, তাহলে দেখো এখানে কি আছে HBr আছে, দ্বিবন্ধনের এদিকে কয়টা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, এখানে কয়টা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনে কোথায় যাবে, এখানে যাবে। তাহলে লিখে ফেলি CH2 ডাবল বন্ড ভেঙে যাবে, তাহলে CH বন্ড CH3, একটা হাত তৈরি হলো, একটা হাত তৈরি হলো, হাইড্রোজেন এখানে যাবে, আর এখানে কোনটা যাবে, ব্রোমিন যাবে, ঠিক আছে, ব্রোমিন গেল, এই যৌগটা সৃষ্টি হইল। এটাকে আমরা একটু যদি সাজিয়ে লিখি তাহলে কি হবে ভাইয়া, সাজিয়ে লিখলে হবে CH3 CHBr CH3, এটা তৈরি হলো। তো এটা এই বিক্রিয়াটি কোন নীতির অনুসারে ঘটে, এই বিক্রিয়াটি কোন নীতি অনুসারে ঘটে, মার্কোনিকভ নীতি অনুসারে ঘটে, মার্কোনিকভ নীতি অনুসারে ঘটে, ঠিক আছে। আর সাইজেফ নীতি কখন, সাইজেফ নীতি হইতেছে যখন অ্যালকোহলীয় দ্রবণ হবে তখন, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো কি বলছে, নিচের কোনটি পার অক্সাইডের উপস্থিতিতে মার্কোনিকভ নীতির ব্যতিক্রম প্রদর্শন করে। দেখো তোমাদের একটু ভালোভাবে খেয়াল করতে হবে, ঠিক আছে, নাহলে তোমরা কিন্তু মানে ভুলে যাবা। দেখো আমি কি বললাম, দেখো যখন এই যে মার্কোনিকভ নীতি, এই যে মার্কোনিকভ নীতির এটার বিপরীত কোনটা ভাইয়া, এটা হচ্ছে বিপরীত মার্কোনিকভ নীতি। আমি বলতেছি বিপরীত মার্কোনিকভ নীতি, এটা বিপরীত নীতি কি, এটা হচ্ছে বিপরীত মার্কোনিকভ নীতি। এখন দেখো আমি কি বলছিলাম, এই যে মার্কোনিকভ নীতিতে, হ্যাঁ, যেদিকে হাইড্রোজেন বেশি হবে সেখানে হাইড্রোজেনকে যুক্ত হবে, যেদিকে হাইড্রোজেন বেশি হবে, দেখো এই যে সেম কি বলছিলাম, যেদিকে হাইড্রোজেন বেশি হবে, যেদিকে হাইড্রোজেন বেশি হবে সেখানে হাইড্রোজেন যুক্ত হবে, এই যে দ্বিবন্ধনের এদিকে হাইড্রোজেন বেশি, তো হাইড্রোজেন এখানে যুক্ত হইল, হ্যাঁ। তার বিপরীত মার্কোনিকভে কী হবে, সেটা উল্টো হবে, যেদিকে হাইড্রোজেন কম সেখানে হাইড্রোজেন যুক্ত হবে, যেদিকে হাইড্রোজেন দ্বিবন্ধনের যে পাশে হাইড্রোজেন বেশি সেখানে গিয়ে যদি হাইড্রোজেন যদি যুক্ত হয় সেটা হচ্ছে মার্কোনিকভ নীতি। এখন কি বলছি, দ্বিবন্ধনে যেদিকে হাইড্রোজেন কম সেখানে গিয়ে যদি হাইড্রোজেন যুক্ত হয় তাহলে বিপরীত না, তাহলে বিপরীত মার্কোনিকভ নীতি, এটা হচ্ছে বিপরীত মার্কোনিকভ নীতি। বুঝতে পারছো এখন, ঠিক আছে। তো দেখো এই যে মার্কোনিকভ নীতি আর বিপরীত মার্কোনিকভ নীতি আমরা কীভাবে চিনব, মনে করো এই যে তোমার CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, এখানে কি দেওয়া আছে, HBr দেওয়া আছে, HBr দেওয়া আছে। তো এরকম যদি বলে তাহলে এটা কি হবে, এটা হবে মার্কোনিকভ নীতি। এই নীতি অনুসারে আমার উৎপাদ কি হবে ভাইয়া, CH3 বন্ড CH বন্ড CH2, বন্ধন ভেঙে গেছে, এখানে কি হবে, এখানে হাইড্রোজেন বেশি, এখানে হাইড্রোজেনটা এসে যুক্ত হবে, এখানে হাইড্রোজেন কম, এখানে কি হবে, ব্রোমিনটা এসে যুক্ত হবে। এটা হইতেছে মার্কোনিকভ নীতি অনুসারে আমরা এতক্ষণ যেটা শিখলাম। এখন দেখো বিপরীত মার্কোনিকভের যদি কি হবে, চিনার উপায় কি, সেমভাবে CH3 এটা নিলাম, CH নিলাম ডাবল বন্ড CH2, এক্ষেত্রেও HBr। এখন দেখো এই যে বিপরীত মার্কোনিকভ নীতিতে একটা প্রভাবক থাকবে, কোনটা, H2O2, এটাকে বলা হয় হাইড্রোজেন পারঅক্সাইড, এটাকে বলা হয় হাইড্রোজেন পারঅক্সাইড থাকবে, ঠিক আছে। তাহলে এই যে হাইড্রোজেন পারঅক্সাইড দেখে আমরা চিনবো এটা মার্কোনিকভ নাকি বিপরীত মার্কোনিকভ, কারণ হাইড্রোজেন পারঅক্সাইড শুধুমাত্র বিপরীতের ক্ষেত্রে থাকে। তো এক্ষেত্রে কী হবে ভাইয়া, যোগটা কী হবে, CH3 CH ডাবল বন্ড ভেঙে যাবে, একটা বন্ড হবে CH2, এখানে হাইড্রোজেন বেশি, এখানে হাইড্রোজেন কম, যেখানে কম সেখানে হাইড্রোজেন যুক্ত হবে।
আর যেখানে হাইড্রোজেন বেশি সেখানে এসে ব্রোমিনটা যুক্ত হবে। দেখো একটা কিন্তু আরেকটার বিপরীত, ঠিক আছে, একটা কিন্তু একটা বিপরীত, শুধু প্রভাবকটা মনে রাখবা। H2O2 থাকলেই কী হবে, বিপরীত মার্কনিকভ, আর না থাকলে হবে মার্কনিকভ। আর মার্কনিকভের ক্ষেত্রে যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন যুক্ত হয়, আর বিপরীত মার্কনিকভে যেখানে হাইড্রোজেন কম সেখানে হাইড্রোজেন যুক্ত হয়। তাহলে আমার প্রশ্ন কী বলছে, নিচের কোনটি পারক্সাইডের উপস্থিতিতে মার্কনিকভের নীতির ব্যতিক্রম প্রদর্শন করে? এটা হবে HBr, এই যে HBrটা, ঠিক আছে। আচ্ছা এখানে একটু বলে রাখি, যেহেতু বলতেছি সবগুলো একটু বলে দেই, কারণ প্রশ্ন আসতে পারে। দেখো এই যে মার্কনিকভের ক্ষেত্রে HBr, HCl, HI এগুলো হইতে পারে, ঠিক আছে, এগুলো হইতে পারে, কিন্তু বিপরীত মার্কনিকভে শুধুমাত্রই HBr হবে, হাইড্রোজেন ব্রোমাইডও হবে, আর HCl, HI কিন্তু হইতে পারে না, শুধুমাত্র HBr হবে। মার্কনিকভে HCl হইতে পারে, HBr হইতে পারে, HI হইতে পারে, কিন্তু বিপরীত মার্কনিকভে HBr হবে। এ কারণে এখানে আনসার হবে HBr, ঠিক আছে। আচ্ছা এখন আমাদের নতুন টাইপ হইতেছে অ্যালকাইন, তাই না? আমরা তখন অ্যালকেন নিয়ে আলোচনা করছি। তো দেখো এখানে আমাদের ইথাইন থেকে প্রশ্ন কী বলছে, দেখো ইথাইনের সাথে হাইড্রোজেন যোগ হয়েছে ইসের উপস্থিতিতে PD আর বেরিয়াম সালফেট, মানে কি লেড বেরিয়াম সালফেট, প্যালাডিয়াম বেরিয়াম সালফেট এটাকে বলা হয়, আর এটা X যৌগ সৃষ্টি হয়েছে। আচ্ছা তাহলে আমাদের কিছু জিনিস জানতে হবে, এটা লিখে ফেলি, কারণ এগুলো আমাদের MCQ এবং CQ উভয়ের জন্য গুরুত্বপূর্ণ, কারণে বলতেছি এগুলো বারে বারে বিক্রিয়াটা দেখাইতেছি, ঠিক আছে। তো এই যে বিক্রিয়াটা দিয়ে দিলাম, দেখো তো এখানে আমি লিখবো হইতেছে, এটা হইতেছে অ্যালকাইন, আর এখানে দিব হইতেছে অ্যালকিন, আর এখানে দিলাম হইতেছে অ্যালকেন, ঠিক আছে। তো আমি চাইতেছি অ্যালকাইন থেকে অ্যালকিন বানাইতে, আমি চাইতেছি কি অ্যালকাইন থেকে অ্যালকিন বানাইতে, অ্যালকাইন থেকে আমি অ্যালকিন বানাইতে চাইতেছি। তো আমাকে কি কি প্রভাব দিতে হবে ভাইয়া, আমাকে দিতে হবে হইতেছে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দিলে আমি অ্যালকাইন থেকে আমি অ্যালকিন বানাতে পারবো, আমি কি বানাতে পারবো, অ্যালকাইন থেকে অ্যালকিন বানাতে পারবো। এখন আমি চাইতেছি অ্যালকিন থেকে অ্যালকেন বানাবো, বানাতে চাইতেছি। এক্ষেত্রে আমাকে কোন প্রভাবক দিতে হবে হইতেছে নিকেল প্রভাবক। কত তাপমাত্রায়, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আচ্ছা এখন চাইতেছি আমি অ্যালকাইন থেকে অ্যালকেন বানাবো, এক্ষেত্রে আমাকে কি করতে হবে ভাইয়া, নিকেল প্রভাবকের উপস্থিতিতে করতে হবে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দেখো এই দুইটা প্রভাবক কিন্তু সেম, নিকেল 180 থেকে 200, 180 থেকে 200, শুধু এখানে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট। তখন আমাকে প্রশ্ন কি বলছে, আমাকে বলছে যে ইথাইন মানে কি, অ্যালকাইন না, ইথাইন মানে কি, মানে হচ্ছে অ্যালকাইন, তাহলে ইথাইনের সংকেত কি হবে, CH। এটার সাথে কোন বিক্রিয়া, কোনটা বলছে, প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট। তাহলে দেখো অ্যালকাইনের সাথে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দিলে কী সৃষ্টি হয়, অ্যালকিন সৃষ্টি হয়। তাহলে কী হবে, এখানে হবে হইতেছে CH2 ডাবল বন্ড CH2, অ্যালকিন সৃষ্টি হবে। তাহলে কোনটা হবে ভাই, এখানে হবে হইতেছে ইথিন, এই যে ইথিন সৃষ্টি হবে, এখানে কোনটা হবে, ইথিন সৃষ্টি হবে, বুঝা গেল। 2 নম্বরটা হবে আনসার। পরের প্রশ্নে যাই, ইথিন ও ইথাইন উভয় বিক্রিয়া করে নিম্নের কোন বিকারকের সাথে, দেখো ইথিন মানে কি, অ্যালকিন, ইথাইন মানে কি, অ্যালকাইন। তো ইথিন আর ইথাইন এরা কি অসম্পৃক্ত যৌগ, তো অসম্পৃক্তটা পরীক্ষা কারা দেয়, ব্রোমিন দ্রবণ দেয়, বেয়ার দ্রবণ পরীক্ষা দেয়, এই যেটা হবে ব্রোমিন দ্রবণ পরীক্ষা। এটা কোনটা, এটা হবে ব্রোমিন দ্রবণ পরীক্ষা। তাহলে ইথিন আর ইথাইন কোন ধরনের বিক্রিয়া দেয়, ব্রোমিন দ্রবণ পরীক্ষাও দেয়, আবার বেয়ার দ্রবণ পরীক্ষাও দেয়, ব্রোমিন দ্রবণ পরীক্ষা, তাই না? আমরা দেখছিলাম কিন্তু অ্যালকিনে কিন্তু দেখছিলাম আমরা ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা। পরের প্রশ্নে যাই, নিচের কোন যৌগটি অম্লধর্মী। আচ্ছা এখানে দেখো একটা জিনিস মনে রাখতে হবে, এই যে অ্যালকাইন
তোমাদের বইয়ে এই ব্যাখ্যাটা দেওয়া নাই, শুধু নামটা একটু জেনে রাখো। অ্যালকাইন 1 কি? অম্লধর্মী, অম্লধর্মী, ঠিক আছে, শুধু একটু মনে রাখলেই হবে। আর এখান থেকে যদি প্রশ্ন আসে এটাই আসবে, আর এর বাইরে আসবে না। তাহলে দেখো বিউটাইন 2, বিউটিন 2, বিউটাইন 1, দেখো অ্যালকাইন 1 না এটা, বিউটাইন মানে কি? অ্যালকাইন 1, এটা হবে অম্লধর্মী। এতটুকু মনে রাখলে হবে, ঠিক আছে। কেন অম্লধর্মী তোমরা যখন কলেজে উঠবা তখন বুঝতে পারবা, তোমাদের তখন ব্যাখ্যাটা দেওয়া আছে, শুধু এখন এতটুকু মনে রাখো। পরের প্রশ্ন দেখো, CaC2 মানে কি? ক্যালসিয়াম কার্বাইড, এটার সাথে যখন পানি বিক্রিয়া করে তখন এটা X যৌগ সৃষ্টি করে। তোমাদের বইয়ে বিক্রিয়াটা দেওয়া আছে, তোমাদের বইয়ের বিক্রিয়া আমি লিখি। CaC2 এটার সাথে যখন পানি যখন বিক্রিয়া করি তখন কি সৃষ্টি হয়? তখন সৃষ্টি হইতেছে ইথাইন, CH ট্রিপল বন্ড CH, সাথে কি সৃষ্টি হয়? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। তাহলে বলো তো ভাইয়া, এই যে ইথাইন, এটা কি? অ্যালকাইন না? এটা কি? অ্যালকাইন। এই বিক্রিয়াটা মনে রাখতে হবে, ঠিক আছে। ক্যালসিয়াম কার্বাইডের সাথে যখন পানি যখন বিক্রিয়া করে তখন অ্যালকাইন সৃষ্টি হয়, এটা মনে রাখতে হবে, এটা হবে ইথাইন, ঠিক আছে। তো ভাই এর মাধ্যমে আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন আমাদের যা যা প্রশ্ন আসার মতো সবগুলোই সলভ করছি, ঠিক আছে। তোমাদের অনেকের কাছে কঠিন মনে হতে পারে, এই যে সাইজিফ নীতি, মার্কনিকভ নীতি, বিপরীত মার্কনিকভ নীতি, এগুলো তোমাদের কঠিন লাগতে পারে, কিন্তু এগুলা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসে। শুধু নামগুলো তোমাদের বইয়ে দেওয়া নাই, কিন্তু বিক্রিয়াগুলো কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তো এগুলো কিন্তু ভালোভাবে খেয়াল করবা, এগুলো যদি পারো, একটু কষ্ট করে হলেও যদি পারো, তোমাদের আর কোনো কিছু আটকাবে না, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ক্লাসে।